প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের জন্য দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের সকলের কাছেই ভয়ের শিহরণ জাগাবে ইনশাল্লাহ। ঘটনায় চলে যাব তার আগে কয়েকটা কথা না বললেই নয়। এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না, আর এই ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে আপনাদের আইডিতে শেয়ার করে দেবেন, যাতে করে আরও অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে এই সত্য ভয়ের ঘটনাগুলো শুনতে পারে। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে রয়েছে আপনাদের হরর টাইম, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। চলুন ঘটনায় চলে যাই। প্রথম যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগর গ্রামে। উনি বর্তমানে বাংলাদেশের রিনাউন্ড একটি দৈনিক পত্রিকায় চাকরি করছেন। এমন মানুষ কম পাওয়া যাবে যারা এই পত্রিকার নাম শোনেননি। ওনার আরও কিছু ঘটনা কিন্তু ইতিমধ্যে প্রচার করেছে, বিশেষ করে 141তম এপিসোড, যেটা থার্সডে নাইটের, সেখানেও কিন্তু ওনার ভয়ের ঘটনা প্রচারিত হয়েছে। এই ঘটনাটি মূলত উনি সংগ্রহ করেছেন ওনাদের ওই পত্রিকাতেই ড্রাইভিং প্রফেশনে নিয়োজিত আছেন বিজয় নামে একজন ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল 2018 সালে। তখন কিন্তু বিজয় ভাই এই পত্রিকায় চাকরি নেন নাই। ওই সময় বিজয় ভাইয়ের বয়স 21 কি 22 বছর, উড়ন্ত বয়স, চঞ্চল প্রকৃতির। অনেক দিন যাবৎ উনি ঢাকার মুগদা মেডিকেলে যেই অ্যাম্বুলেন্সগুলো থাকে, মানে মেডিকেলের বাইরে যে অ্যাম্বুলেন্সগুলো থাকে, বিভিন্ন মেডিকেলের বাইরে আমরা দেখি ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, মিডফোর্ড বা বিভিন্ন মেডিকেলের বাইরে যে অ্যাম্বুলেন্সগুলো থাকে, সেই অ্যাম্বুলেন্সে উনি ড্রাইভারি করতেন। বিভিন্ন জায়গায় রোগী আনা নেওয়া, লাশ আনা নেওয়ার কাজ করতেন বিজয় ভাই। এক পর্যায়ে উনি কিন্তু বেশ সাহসী হয়ে ওঠেন। বিজয় ভাইয়ের বাড়ি কিন্তু ঢাকার লালবাগে। বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ি সার্ভিস দেওয়ার জন্য ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই প্রতিষ্ঠানে একজন মালিক থাকে, তার আন্ডারে অনেক ড্রাইভার থাকে। তো সেই মালিক বিভিন্ন সময় বিভিন্ন ড্রাইভারকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকেন। ঠিক এমনি একটি চাকরি করতেন হচ্ছে বিজয় ভাই। ওনার যিনি মালিক তার নাম হচ্ছে জসিম। তো এই জসিম ভাই একদিন ফোন করে এই বিজয় ভাইকে যে মুগদা মেডিকেল থেকে একটি লাশ নিয়ে যেতে হবে। তো এই লাশটা নিয়ে যেতে হবে ফেনীতে। মূলত ওই সময়ে মাঝখানে একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে মুগদা মেডিকেল থেকে লাশটা নিয়ে আবার যেতে হবে ঢাকা মেডিকেলের মর্গে। সেখানে মূলত পোস্টমর্টেমটা হবে। এই লাশটা নাকি গলায় ফাঁস দেয়া লাশ ছিল। তো এই কথা শোনার পর এই বিজয় ভাই প্রথমে রাজি হচ্ছিলেন না, কারণ হচ্ছে এই লাশ আনা নেওয়ার সময় ওনার তো ছোটোখাটো কিছু অভিজ্ঞতা তো আছেই। আর গলায় ফাঁস দেয়া লাশ টানার ক্ষেত্রে, বিশেষ করে যেই লাশটায় এখনও জানাজা হয়নি বা যেই লাশটাকে এখনও জানাজা দেওয়া হয়নি, এই ধরনের লাশ নেয়ার ক্ষেত্রে কিছু সমস্যা তো হয়ই। আর তখন আবার রাত ছিল, এই কারণে উনি রাজি হচ্ছিলেন না। উনি বলছিলেন যে না ভাই, যেতে পারবো না, শরীর ভালো লাগছে না। একটা পর্যায়ে জসিম ভাই বলেন যে ভাই যা, আর তো কাউকে পাচ্ছি না। এক পর্যায়ে বিজয় ভাই বলেন যে ভাই আমি আর গাড়িটা চালাবো না, তাও লাশের গাড়ি দিয়েন না। যাই হোক, জসিম ভাইয়ের অনেক অনুরোধের কারণে শেষ পর্যন্ত উনি রাজি হন। উনি রাজি না হওয়ার পেছনে আরও একটা কারণ ছিল। উনি আগের রাত্রেই আরেকটি লাশ নিয়ে দূরে কোনো একটা জায়গায় গিয়েছিলেন আর কি। সারা রাত জাগতে হয়েছে, আর দিনের বেলাতেও ওনার ভালো ঘুম হয় নাই, যার কারণে শরীরটাও ভালো লাগছিল না। এই কারণেই মূলত উনি রাজি হচ্ছিলেন না। তারপরও ওই জসিম ভাই উনি ওই লাশের যে আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলেন। কথা বলার পর বেশ ভালো টাকাই দিতে চাইলে সেই লাশের আত্মীয় স্বজনরা, যার কারণে এই বিজয় ভাই বেশ মোটা অঙ্কের টাকা পাবেন। শেষ পর্যন্ত জসিম ভাই বিজয় ভাইকে রাজি করাতে সক্ষম হন। যখন মুগদা মেডিকেলে উনি অ্যাম্বুলেন্স নিয়ে যান, তখন উনি দেখেন যে লাশের সাথে তেমন কোনো আত্মীয় স্বজনও নাই, শুধু একজন মাত্র পুরুষ লোক। তাও আবার উনি হচ্ছেন এই লাশ যেটা, এই ব্যক্তি যেই মেসে থাকতেন সেই মেসেরই একজন মেসমেট। মানে এই ব্যক্তিও, মানে যিনি লাশের সাথে যাবেন, তিনি ওই একই মেসে থাকতেন। আত্মীয় স্বজন তো কেউ নাই। অবাক হলেন যে কি ব্যাপার, আত্মীয় স্বজনও নাই। তো যাই হোক, উনি বিষয়টা বুঝতে পেরেছিলেন। আমরা এই ঘটনার পরে জানতে পারবো কেন আত্মীয় স্বজন ছিলেন না। ওখান থেকে ফর্মালিটি শেষ করে অ্যাম্বুলেন্সে লাশ হস্তান্তর করা হয়। এরপর ঢাকা মেডিকেলে যাওয়ার পর সেখান থেকে অল্প সময়ের মধ্যেই পোস্টমর্টেম সম্পন্ন হওয়ার পর সেখান থেকে লাশ নিয়ে ওনারা এই দুইজনে ফেনীতে যাওয়ার জন্য রওনা দেন। ফেনীতে যাওয়ার জন্য যখন রওনা দিয়েছেন, মোটামুটি ফজরের আজানের আগেই সেখানে পৌঁছে যাওয়ার কথা। ওরকমই চিন্তাভাবনা করেই তো রওনা দিয়েছেন। গাড়ির স্পিডও ভালোই ছিল, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই অনেকটা পথ ওনারা চলে আসেন। তবে ওনারা ভেতরের দিকের কোনো শর্টকাট রাস্তা ধরেন নাই। রাত 12টার দিকে মূলত ওনারা ঢাকা থেকে বের হয়েছেন অ্যাম্বুলেন্স নিয়ে। অনেকগুলো কাগজপত্র তো লাগে, কিছু জরুরি কাগজপত্র লাগে, ডেথ সার্টিফিকেট লাগে। তো এই ডেথ সার্টিফিকেট ছাড়া তো বিভিন্ন ধরনের সমস্যা হয়। এটাও যারা মারা গিয়েছে, যাদের পরিবারে, তারা বুঝতে পারবেন যে এই ডেথ সার্টিফিকেটগুলো খুব গুরুত্বপূর্ণ। তো উনি যখন মেয়রহানি ফ্লাইওভার পার হয়েছেন,
এরপর থেকে অ্যাম্বুলেন্সটি কেমন যেন ভার ভার মনে হচ্ছিল। মনে হচ্ছে যে অ্যাম্বুলেন্সের ভেতরে না, মনে হচ্ছে অ্যাম্বুলেন্সের ছাদের উপরে ভারী কিছু আছে। ভেতরে থাকলে কিন্তু যিনি গাড়ি চালান তার কাছে এক ধরনের অনুভূতি হয়, আবার যদি ছাদের উপরে ভারী কিছু থাকে উনি গাড়ি চালানোর সময় কিন্তু আরেক ধরনের অনুভব উনি করেন। বিশেষ করে গাড়ির একটা লোডের ব্যাপার রয়েছে, কোন জায়গায় বেশি লোড পড়েছে এটা কিন্তু ড্রাইভার বুঝতে পারেন, যারা ভিতরে বসে আছে ওনারা কিন্তু এটা বুঝতে পারেন না। এছাড়া ওনার কাছে অন্য কোনো ধরনের কোনো সমস্যা মনে হচ্ছিল না। তো ওনারা তো আর কোনো শর্টকাট পথ দিয়ে যান নাই, এখন যেটা 4 লেন রাস্তা রয়েছে ঢাকা টু চিটাগাং, ওই রাস্তা দিয়ে ওনারা যাচ্ছেন। আর গ্রামের রাস্তা দিয়ে যদি ওনারা যেতে চান তাহলে কিন্তু অনেক রিস্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অ্যাম্বুলেন্স হাইজ্যাক হওয়ার সম্ভাবনাও থাকে। এছাড়া যেহেতু লাশের গাড়ি, অনেক প্যারানরমাল সমস্যা তো হতেই পারে। তো অ্যাম্বুলেন্সটি যাচ্ছিল ঠিকঠাক মতোই। কুমিল্লার 14 গ্রামের কাছাকাছি পৌঁছানোর আগে তখন থেকে মূলত বিপত্তি ঘটতে থাকে। এর আগ পর্যন্ত ওই শুধু ভারী অনুভূত হওয়া ছাড়া অন্য কোনো কিছু মনে হয় নাই বিজয় ভাইয়ের কাছে। হঠাৎ করেই নাকি অ্যাম্বুলেন্সে থাকা লাশটি কেমন যেন একটু ঝাঁকি দিয়ে ওঠে কোনো কারণ ছাড়াই। আর তখনই লাশের সাথে থাকা পিছনে বসা ছিল যেই ভদ্রলোক, যিনি ওই একই মেসে থাকতেন, ওই মেসমেট, উনি তো ভয় পেয়ে গেছেন। সাথে সাথে ওই লোকটা বলেন যে, বিজয় ভাই অ্যাম্বুলেন্সটা থামান, আমি সামনে আসব। তখন রাস্তার একটা সাইডে অ্যাম্বুলেন্সটা থামায়। ওই ভদ্রলোক লাশটা পেছনে ওভাবেই রেখে উনি বাইরে বের হয়ে ড্রাইভিং সিটের পাশের যেই সিট সেখানে এসে বসেন। এরপর আবার গাড়ি চলতে থাকে। এরপর বিজয় ভাই ওই ভদ্রলোককে জিজ্ঞেস করেন যে, কি ভাই সামনে আসলেন, কোনো সমস্যা নাকি? তখন ওই লোক বলছে যে, না তেমন কিছু না, এমনিতেই আসলাম আর কি, কেমন যেন লাগছিল তো, একা একা বসে আছি, আপনি সামনে এই জন্য আর কি, আবার আপনি যদি ঘুমায় টুমায় যান এই জন্য চিন্তা করলাম সামনে এসে আপনার সাথে একটু কথা টথা বলি আর কি, আমারও ভালো লাগছিল না। তো উনি তো সামনে এসছেন, মূলত বিজয় ভাই বুঝতে পেরেছিলেন কোনো না কোনো সমস্যা তো অবশ্যই হয়েছে, তাহলে এতটা পথ চলে আসলেন, কুমিল্লা 14 গ্রামের কাছে এসে আবার উনি সামনে আসলেন, বিশেষ করে ওই ঝাঁকিটা হওয়ার পরে এই ঘটনাটা ঘটেছে। তো উনি তো গাড়ি নিয়ে যাচ্ছেন, কিছু দূর সামনে যাওয়ার পর বিজয় ভাইয়ের কাছে মনে হতে থাকে পেছন থেকে ফিস ফিস করে বিজয় ভাইকে কে যেন ডাকছে, বিজয় ভাইয়ের নাম ধরে, এই বিজয়, এই বিজয়, এভাবে। তবে মনে হচ্ছে একদম কানের কাছে এসে মুখ লাগিয়ে ডাকছে। আর একদম কানের কাছে এসে মুখ লাগিয়ে যদি কেউ কথা বলে, মুখ থেকে কিন্তু এক ধরনের বাতাস কিন্তু অনুভূত হয়। উনি এটাও ফিল করছিলেন যে ওনার কানের এত কাছে এসে মুখ নিয়ে এই বিজয়, এই বিজয় বলছেন, যে সেই মুখের বাতাসটা ওনার কানে এসে লাগছে। এরপর হঠাৎ করেই অ্যাম্বুলেন্সটি আস্তে আস্তে স্লো হতে থাকে। স্লো হতে থাকার কারণটা বুঝতে পারছিলেন না। তবে গাড়ির যেই মিটার, সেই মিটারে দেখছিলেন যে স্পিড মিটারে কিন্তু বেশি দেখাচ্ছে, কিন্তু গাড়ি স্লো চলছে, আর গাড়ি মারাত্মক ভারী হয়ে গেছে বলে মনে হচ্ছে। আর সেই একই ভারের যেই জায়গাটা, বিশেষ করে গাড়ির উপর ভাগে, ওনার কাছে তখনও সেটাই মনে হচ্ছিল। গাড়ির ভেতরে ভার না, গাড়ির উপরেই ভাগে ভার মনে হচ্ছে, যে অদৃশ্য কোনো কিছু পুরো গাড়িটাকে ধরে এখনই আছাড় মেরে একদম বিপর্যস্ত করে ফেলবে। ওই সময়ে বিজয় ভাই পাশে থাকা ওই ভদ্রলোককে বলেন যে, ভাই পিছন দিকে কিন্তু তাকায়েন না, সোজা তাকায় থাকেন, আর দোয়া দুরুদ যা জানেন সেটা পড়তে থাকেন। তখন আবার ওই ভদ্রলোক বলে, আরে ভাই কি বলেন, এমনিতেই আমি পাচ্ছি ভয়, ভয়ে পেছন থেকে সামনে চলে আসলাম, আপনি আবার এই কথা বলছেন, ভয় তো আমাকে আরও বাড়াই দিলেন, কি হয়েছে বলেন তো, নাকি আমি ভুল বোধ করছি, আমার মনের ভুল? তখন বিজয় ভাই বলেন, আরে ও কিছু না, এই লাশ নিয়ে যাইতে গেলে একটু একটু সমস্যা হয়, আর এইটার অভিজ্ঞতা আমার আছে, আল্লাহ ভরসা, দোয়া দুরুদ পড়তে থাকেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা তো আর কোনো অপরাধ করি না, আমরা তো ভালো কাজই করতেছি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। তো এটা বলে উনি তো গাড়ি চালানো শুরু করেছেন। তো হয় কি, রাত তখন 3:30 কি 3:45 এইরকম আর কি। কুমিল্লার 14 গ্রামের কাছে একটা গোল চক্কর রয়েছে। ওখানে যখন পৌঁছেছেন, আশেপাশে তাকিয়ে দেখেন যে রাস্তার দুধারে শুনশান মাঠ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, বা অন্ধকারে যতটুকু মনে হচ্ছে আর কি। আর রাস্তার আশেপাশে অনেক বড় বড় গাছ রয়েছে। চাঁদনি রাত ছিল, ওই সময় আশেপাশে কোনো মানুষজন দেখা যাচ্ছিল না। ওনারা যখন ওই গোল চক্করে এসেছেন, ওই গোল চক্করে এসে মনে হচ্ছে গাড়িটা আপনা আপনি চতুর্দিকে ঘুরতে শুরু করেছে, মানে গোল চক্করে এসে বৃত্তাকারে গাড়ি ঘুরছে। ওখানে তো কয়েকটা রাস্তা রয়েছে, ওখান থেকে যে কোন দিকে যাবেন কোনোভাবে বুঝতে পারছেন না। অথচ ওই জায়গায় বিজয় ভাই অনেকবার এসেছেন, উনি বারবার খালি ওই দিক দিয়েই ঘুরছেন, ওদিক দিয়েই ঘুরছেন। আর ওই সময় কিন্তু ঢাকা চিটাগাং হাইওয়েতে সবসময় ট্রাক চলে, বাস চলে। এটা যারা দেখেছেন বা ওই রাস্তার আশেপাশে যাদের বাড়িঘর বা ওই রাস্তা দিয়ে যারা চলাফেরা করেছেন, তারা কিন্তু জানেন যে প্রতি রাত্রেই হাজার হাজার ট্রাক কিন্তু চিটাগাং থেকে ঢাকার দিকে রওনা দেয়, সারা রাত ধরে চলে। আবার ব্যক্তিগত গাড়ি তো রয়েছেই, তারপরে নাইট কোচগুলো রয়েছে, এগুলো কিন্তু সারাক্ষণ চলতে থাকে। কিন্তু ওনারা যে ঘুরছেন ওদিক দিয়ে, ওখানে কাউকে দেখতে পাচ্ছেন না, কোনো গাড়ি ঘোড়াও কিন্তু আসা যাওয়া করছে না। এইভাবে ওনারা ঘুরছেন, বিজয় ভাই কোন দিকে যাবেন বুঝতে পারছেন না, মনে হচ্ছে উনি একটা গোলক ধাগায় পড়ে গেছে।
ওই সময়ে একজন ব্যক্তিকে ওনারা দেখেন, মিডিয়াম বয়সের একজন ভদ্রলোক। লোকটা ওই গোল চক্করের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। বিজয় ভাই তখন গাড়িটা থামিয়ে ওই লোকটিকে জিজ্ঞেস করেন যে, ভাই এই যে দেখেন তো, এই ঠিকানায় আমরা যাব, ওই লাশের যে ঠিকানাটা ওটা বের করে দেখান আর কি। বলেন তো এদিক দিয়ে কোন দিকে যাব, রাস্তাটা আমি কেমন যেন চিনতে পারছি না, আমরা কি ঠিক পথে আছি? তখন ওই মিডিয়াম বয়সের লোকটি বিজয় ভাইকে বলেন যে, আপনারা তো একই জায়গাতেই ঘুরতেছেন দেখতেছি অনেকক্ষণ ধরে, তো ঠিক রাস্তায় আছেন, তবে এখন সোজা গিয়ে বামের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওদিকে ঢুকে যান, এটাই আপনাদের রাস্তা। আর এই জায়গাটাতে এতক্ষণ ধরে ঘোরাটা তো আপনাদের উচিত হচ্ছে না, জায়গাটাতে কিন্তু ভালো না, দ্রুত এখান থেকে চলে যান, একটু পরে ফজর আজান দেবে, আজান দিলে আল্লাহর রহমত, আর কোনো সমস্যা নেই। এ কথা বলে ওই লোকটি ওনার মতো করে চলে গেলেন। বিজয় ভাইয়ের কাছে মনে হয়েছে সমস্যাটা এখানেই শেষ, কিন্তু না, সমস্যা এখানেই শেষ নয়, রহস্য সামনে আরও রয়েছে, যেই রহস্য আরও ঘনীভূত হবে। চলুন এরপরে কি হলো আমরা শুনি। তো ওই লোকটার দেখানো পথেই বিজয় ভাই উনি গাড়িটা চালিয়ে দেন। যখনই ওই পথ দিয়ে কিছুটা এগিয়েছেন, মানে আধা কিলোমিটারও না, হঠাৎ করেই ওনার গাড়ির পেছনের একটা চাকা পাংচার হয়ে যায়। এবার তো ওনারা দুজনেই বেশ ভয় পেয়ে যান, কি হলো, এটা তো একটা নতুন চাকা ছিল, নতুন চাকা লাগিয়েছেন, হঠাৎ করে পাংচার হওয়ার কথা নয়, মূলত অতি ভারের কারণেই বা ওয়েটের কারণেই এই সমস্যাটা হয়েছে বলে ধারণা করেন। গাড়িতে স্পেয়ার চাকা ছিল, সাহস করে দ্রুত নেমে এই বিজয় ভাই আর ওই ভদ্রলোক ওনারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই গাড়ির চাকাটা পরিবর্তন করে ফেলেন। ওই সময় কিন্তু আশপাশ থেকে অনেক গাড়ি ঘোড়া পার হচ্ছিল, ট্রাক পার হচ্ছিল, বাস পার হচ্ছিল, এটা কিন্তু ওনারা দেখেছেন। তো আবার ওনারা গাড়ি চালানো শুরু করেন। বেশ অনেকটা পথ যাওয়ার পর, মানে কুমিল্লা যে শহরটা, এই শহরের একদম কাছাকাছি চলে এসেছেন, এমন সময় আরেকটা চাকা পাংচার হয়ে যায়। প্রথমে তো ডান চাকা পাংচার হয়েছিল পেছনেরটা, এরপর বাম চাকাটা পাংচার হয়ে যায়। মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি তাদের গাড়িটাকে আটকে রেখেছে এবং চেষ্টা করছে কোনোভাবেই যেন লাশটা আর আগাতে না পারে। এই গাড়ির মাধ্যমে একটা সমস্যা হয়ে চলেছে। এখন সমস্যা কি, যে ওই অ্যাম্বুলেন্সের স্পেয়ার চাকা ছিল একটা, সেটা তো ওনারা লাগিয়ে ফেলেছেন ইতোমধ্যে, এখন আরেকটা চাকা এইটা ওনারা কোথায় পাবেন? এটা তো একটা বড় সমস্যা হয়ে গেল। এখন আরেকটা চাকা তো নাই। এর মধ্যে কি হয়, ওই লাশের শরীর থেকে এক ধরনের বোটকা গন্ধ বের হচ্ছে, যেটা এতক্ষণ ছিল না। এত অল্প সময় কিন্তু লাশের শরীর থেকে এই ধরনের গন্ধ বের হওয়ার কথা নয়, কিন্তু এমনটা হচ্ছে। এরপর অ্যাম্বুলেন্সটা এত ভারী হয়েছে যে অ্যাম্বুলেন্সটা যেই জায়গার ওনারা দাঁড় করিয়েছিলেন তার থেকে রাস্তার আরেকটু সাইডে দাঁড় করানোর দরকার ছিল। এই জন্য চিন্তা করেছেন যে অ্যাম্বুলেন্সটা একটু ধাক্কিয়ে একপাশে নিয়ে আসি। ওনারা কোনোভাবেই ওই অ্যাম্বুলেন্সটা ধাক্কিয়ে আগাতে বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ওনারা সেটাতে সক্ষম হচ্ছিলেন না। কারণ হচ্ছে, মনে হচ্ছে এই অ্যাম্বুলেন্সে পাথর ঢুকানো হয়েছে, যার কারণে প্রচণ্ড ভারী হয়ে গেছে। তারপরও অনেক কষ্টে একটা জায়গায় ওনারা নিয়ে আসেন। আর তখন দুজনে মিলে সিদ্ধান্ত নেন যে ওনারা তো শহরের কাছাকাছি চলে এসেছেন, ফজর আজানের আগ পর্যন্ত ওনারা গাড়িতেই বসে থাকবেন, নড়াচড়া করবেন না, আর আল্লাহকে ডাকতে থাকবেন। আজান দিলে চাকা ঠিক করে আনবেন। কারণ এই ঢাকা চিটাগাং হাইওয়েতে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন গ্যারেজ রয়েছে যারা সারা রাতই খোলা থাকে, কারণ সারা রাত গাড়ি ঘোড়া চলাচল করে, তো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে গাড়ির, এজন্য অনেক গ্যারেজ সারা রাতই খোলা থাকে রাস্তার পাশে। চিন্তা করছেন ফজর আজানের পর ওই গাড়িটা ঠিক করে ওনারা আনবেন। ওনারা গাড়ির মধ্যে মোটামুটি আধা ঘন্টার মতো অপেক্ষা করেন। এরপরেই ওনাদের কানে ভেসে আসে ফজরের আজান। এরপর বিজয় ভাই উনি ওই নষ্ট যেই চাকাটা ছিল ওই চাকাটা নিয়ে চলে যান, মূলত ওটাকেই উনি সারিয়ে আনবেন। এরপর ওইটা নষ্ট যেই চাকাটা আছে ওইটাকে খুলে মেরামত করার চাকাটা লাগিয়ে দেবেন। এজন্য উনি ওই চাকাটা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেন। তো শহরে যেতে ওনার বেশি সমস্যা হয় নাই, কারণ রানিং যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোতে হাত উঁচু করলেই তারা থেমে যায়, বুঝতে পারে যে কোনো একটা সমস্যা হয়েছে। তো ওভাবে উনি চলে যান। আর ওই যে যিনি ভদ্রলোক গাড়িতে ছিলেন উনি কি করেছেন, গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছেন। ওনার আর গাড়ির ভেতরে বসে থাকার মতো সাহস ছিল না, উনি নেমে দাঁড়িয়ে থাকেন। এদিকে বিজয় ভাই শহরে চলে যান। খুব অল্প সময়ের মধ্যে উনি আবার চাকাটা ঠিক করে চলে আসেন। আসার পর 10 মিনিটের মধ্যে আবার চাকা চেঞ্জ করে রওনা দেন। রওনা দেওয়ার পর ওনারা দেখলেন যে আর মোটামুটি 50 কিলোমিটার দূরে আছেন ওই ঠিকানা থেকে, মানে যেখানে লাশটা নিয়ে যেতে হবে। ওনারা কাছাকাছি চলে যাওয়ার পর মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে ওই লাশের বাড়িতে গিয়ে ওনারা পৌঁছান। যখন অ্যাম্বুলেন্সটি ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, এরপর যখন পেছনের ওই ব্যাগডালা খুলতে হবে, লাশটা বের করতে হবে, স্ট্রেচারের উপর তো লাশটা আছে, যখন লাশটা ওই বাড়ির মধ্যে ঢুকানো হলো তখন বিজয় ভাই চমকে উঠলেন। উনি দেখলেন যে ওই বাড়ির পাশেই বড় একটা গাছ ছিল। ওটা যে কি গাছ, আম গাছ বা এরকম কিছু একটা হবে, বা জাম গাছের মতো কিছু একটা হবে আর কি। মনে হলো মোটো একটা কাঁচা ডাল মরমর শব্দে ভেঙে পড়ল নিচে। তবে বাড়ির লোকজন তো কান্নাকাটি করছিল, বাড়ির লোকজন ওই ডাল পড়েছে এই বিষয়ে খুব একটা খেয়াল করে নাই। কিন্তু বিজয় ভাইয়ের কাছে মনে হলো যে কোন একটা দমকা বাতাস গাড়ির উপরিভাগ থেকে মনে হলো সাঁ করে ওইদিকে গেল, আর তখনই ডাল ভেঙে পড়ল।
লাশটার মুখ কিন্তু উনি দেখেন নাই। এই যে এতটা সময় নিয়ে আসা হয়েছে, উনি কিন্তু লাশের মুখ দেখেন নাই। যখন লাশটা খোলা হলো, খোলার পর বিজয় ভাই লাশটা দেখতে গিয়েছিলেন, আর যখন দেখেছেন এরপর উনি সেন্সলেস হয়ে পড়ে যান। মূলত লাশটার চেহারা দেখে উনি আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিলেন, এমনভাবে আতঙ্কিত হয়েছিলেন যে উনি ওনার সেন্স ধরে রাখতে পারেন নাই। উনি দেখেন যে মুখ দিয়ে এক ধরনের কালো রক্ত বের হচ্ছে, জিহ্বাটা অনেকখানি বের হয়ে আছে। এসে দেখেন যে ওনার নানি এবং ওনার ভাই রিপন গভীর ঘুমে আচ্ছন্ন। উনি ওখানে কিছুক্ষণ শুয়ে থাকেন, ঘুম আসছিল না। এরপর উনি চিন্তা করলেন আবার ছাদ থেকে একটু হেঁটে আসি। উনি যখন ছাদে উঠেছেন তখন দেখলেন যে ওখানে উনি ছাড়া, মানে আসিফ ভাই ছাড়া আর কেউ নাই। উনি ছাদের রেলিং ধরে এক সাইডে এক জায়গায় দাঁড়িয়ে আছেন। তখন কিন্তু প্রচণ্ড শীত লাগছে, তারপরে ওনার ভালো লাগছিল। শীতের কাপড় চোপড় পরা ছিল, মাথায় মাফলারও পেঁচানো ছিল, এই কারণে শীতে খুব বেশি সমস্যা হচ্ছিল না। এরপর উনি চিন্তা করলেন যে কোনো একটা জায়গায় গিয়ে বসি, এখানে ছাদে দাঁড়িয়ে না থেকে। ওখানে যে কেবিনগুলো থাকে, কেবিনগুলোর দুই সাইডে কিন্তু হাঁটার জন্য রাস্তা থাকে, সেই সাইডেও আবার রেলিং থাকে। আবার রেলিংয়ের পাশে লোহার চেয়ারগুলো কিন্তু ফিক্সড করে লাগানো থাকে, আর কি একদম ফিক্সড করে, মানে ঝালাই করে লাগানো থাকে। লঞ্চ দুললেও ওই চেয়ার কিন্তু লঞ্চের সাথেই দুলে কিন্তু পড়ে যায় না, মানে একদম ফিক্সড করে দেয়া লোহার চেয়ারগুলো। তো উনি কি করেছেন, একটা চেয়ারে গিয়ে বসেছেন। ছাদ থেকে কিন্তু নেমে ওই কেবিনের পাশে একটা চেয়ারে বসেছেন। ওখানে বাতাসটা একটু কম লাগে, তাতে করে ঠান্ডা একটু কম লাগে। তো উনি যে চেয়ারটাতে বসেছেন, ওনার ঠিক দুই চেয়ার সামনে মনে হলো কোনো একটা মেয়ে বসে আছে। আর দেখে, পেছন থেকে দেখে যতটুকু মনে হচ্ছিল যে তার বয়স 20-এর উপরে না। আর এই যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে সবাই মোটা শীতের কাপড় পরা, কিন্তু এই মেয়েটার শরীরে কোনো শীতের পোশাক নাই, সাধারণ ড্রেস পরা। ওই করিডোরে তো আলো থাকেই। মেয়েটির পরনে সালোয়ার কামিজ ছিল আর হালকা কমলা রঙের ড্রেস ছিল, যেটা উনি বুঝতে পারছিলেন। আর লঞ্চে তোলার সময় যে বাতাস হয়, এই বাতাসে কিন্তু এই মেয়েটার চুল উঠছিল। তো উনি ভাবছেন যে এই ঠান্ডার মধ্যে এই মেয়েটা এভাবে বসে আছে, এ কি ঠান্ডা লাগে নাকি? সে কেমন মেয়ে, কোনো ঠান্ডাই লাগে না। অথচ আমরা ঠান্ডায় কাঁপাকাঁপি করছি। অনেকে এই ঠান্ডার কারণে কেবিন থেকেও বের হয় না, ছাদেও লোকজন নাই, গরমের সময় থাকে সব সময়। কিন্তু এই মেয়েটা এই ঠান্ডার মধ্যে এখানে বসে আছে, কারণ কি? তখন উনি পিছনে বসে আছেন, ওনার একটু কৌতূহল জাগলো যে এই মেয়েটাকে একটু দেখি সামনে থেকে, এ কেমন ধরনের লোক, তোর ঠান্ডা লাগে না? উনি চেয়ার থেকে উঠে একটু সামনের দিকে এগিয়ে গেছেন। আবার চিন্তা করলেন যে এখন যদি হুট করে সামনে গিয়ে তার দিকে ঘুরে তাকাই, তখন মেয়েটা তো খারাপ মনে করতে পারে। এর থেকে একটা কাজ করি, একদম লঞ্চের সামনে দিয়ে ঘুরে, একদম সার্কেল হয়ে ঘুরে যদি ওদিক দিয়ে আসি, তাহলে মেয়েটিকে সামনে থেকে দেখতে পারবো, এটাই ভালো হবে। উনি যেই না ঘুরে যাওয়ার জন্য রেডি হইছেন, তখন সামনে থেকে একটা কথা ভেসে আসে, আসিফ, সামনে দিয়ে আসতে হবে না, আমি তোমাকে চিনি, আমাকে দেখার মতো সাহস এখনো তোমার হয় নাই। এটা বলেই মেয়েটি হাসতে শুরু করে। মেয়েটির গলার ভয়েস ছিল স্বাভাবিক, মানে কোনো ভয়ঙ্কর না, সুন্দর ভয়েস। সে কোনো নাকি সুরেও কথা বলছিল না। উনি তো অবাক হয়ে দাঁড়িয়ে, আরে এ কি ব্যাপার, এই লঞ্চের মধ্যে এই মেয়ে আমার নাম জানলো কিভাবে? আর আসিফ ভাই যে মনে মনে ঘুরে এসে তাকে দেখবে, এটা সে কিভাবে বুঝল? উনি তো থ মেরে দাঁড়িয়ে রইলেন। এই হাড় কাঁপা শীতের মধ্যে উনার শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করে। আর তখনই উনি প্রচণ্ড জোরে একটা চিৎকার দেন এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকেন। ওনার হুঁশ ফিরতেই দেখেন যে উনি লঞ্চের দ্বিতীয় তলায় উনার নানির পাশে শুয়ে আছেন। তখন ওনার নানি বলছেন যে ওনার নানির যখন ঘুম ভেঙে যায়, তখন দেখেন যে এই আসিফ ভাই এখনও আসেন নাই, নিচে আসেন নাই। ঘড়িতে দেখে রাত 2টার মতো বাজে। তখন ওনার নানি এই রিপনকে, তার ছোট ভাই, আসিফ ভাই ছোট ভাই, তাকে ঘুম থেকে ধরে দেখতো তোর বড় ভাই কি করে, এত রাত হয়ে গেল এখনও আসলো না, এত রাত পর্যন্ত বাইরে থাকতো, ঠান্ডা লেগে যাবে। তখন মূলত তার ছোট ভাই রিপন, উনি খোঁজা শুরু করেন তাকে। তখন নাকি গিয়ে দেখেন ওই লঞ্চের ছাদের উপরে পড়ে আছেন। তখন ওই লঞ্চের যারা স্টাফ আছে তাদেরকে ডেকে তাদেরকে সাথে নিয়ে এই আসিফ ভাইকে নিচে তাদের যে থাকার জায়গাটা ওখানে নিয়ে আসেন। অথচ উনি কিন্তু যখন সেন্সলেস হয়েছেন তখন কিন্তু ছাদে ছিলেন না, উনি ছিলেন অন্য জায়গায়। উনি ছাদে গেলেন কিভাবে? উনি নানিকে সব কথা খুলে বলেন। নানি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, না রে বেটা, এগুলো শুধুই স্বপ্ন, রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবি, এসব উল্টাপাল্টা আর কিছু তোর নজরে আসবে না, এরকমটা আর কি বলেন নানি। তো এরপর যেটা হয় সেটা হচ্ছে যে উনি ওনার মামাতো ভাইদের সাথে মাঠে ফুটবল খেলতে গিয়েছিলেন। একটা স্কুলের মাঠ ছিল, আর ওই জায়গাটার নাম হচ্ছে চরম মঙ্গল। ওই স্কুলটা এখনও আছে, ওটা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো খেলার মাঝে হঠাৎ করে উনি পায়ে ব্যথা পেয়েছেন, প্রচণ্ড ব্যথায় সেখানেই বসে পড়েছেন। তারপর কয়েক মিনিট পার হয়েছে, এর মধ্যে দেখেন যে ওনার বড় মামা, নানি, মামা সবাই দৌড়াতে দৌড়াতে মাঠের দিকে আসছে। উনি তো অবাক, আরে এরা সবাই একসাথে মাঠে কেন?
যখন ওরা কাছে চলে আসে তখন বড় মামা বলেন যে আমি তো বাজারে দোকানে ছিলাম, তখন একটি বোরকা পরা মেয়ে এসে আমাকে বলতেছে যে আপনি এখানে, আর ওদিকে আপনার বড় ভাগ্নের পা ভেঙে মাঠে পড়ে আছে, তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান। এটা শুনে আমি তো ওই মেয়েটাকে বলি যে তা না হয় গেলাম, কিন্তু তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখি বলে মনে পড়ে না। তুমি কোন বাড়ির মেয়ে গো? আর আমার ভাগ্নেকে তুমি কি করে চেনো? ও তো এখানে খুব একটা বেশি আসে না। তখন ওই মেয়েটি বলে যে আপনার এত কিছু জানতে হবে না, যান 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 আপনার ভাগিনার কাছে যান। এই বলেই নাকি ওই মেয়েটা নদীর দিকে হাঁটতে হাঁটতে মিলিয়ে যায়। আর বোরকা পরা, মুখ আটকানো থাকার কারণে মেয়েটার চেহারা কিন্তু বড় মামা দেখতে পান নাই বলে জানান। উনি আর বেশি কিছু না ভেবে সোজা মাঠের দিকে দৌড়া দেয়া শুরু করেছেন। উনি যখন মাঠের কাছাকাছি আসছেন তখন এসে দেখে যে ওনার পরিবারের আরও অনেকেই দৌড়ে আসছে। উনি আবার জিজ্ঞেস, আরে তোমরা কোথায় যাচ্ছ? এরা আবার বলে অন্য কথা। এরা বলে যে আরে তুমি কোত্থেকে এরকম হন্তদন্ত হয়ে আসতেছো? উনি আবার বলেন যে এরকম একটা মেয়ে বলল। মামার কথা শুনে আবার বাড়ির অন্য সদস্যরা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে যে বলো কি? বাড়ির অন্য সদস্যরা বলছে যে ওনারা ঘরে বসেছিলেন, হঠাৎ করে একটা বোরকা পরা মুখ আটকানো মেয়ে এসে বলতেছে যে আপনারা এখানে বসে আছেন, আসিফ মাঠে পা ভেঙে পড়ে আছে আর আপনারা গল্প করতেছেন, যান যান তাড়াতাড়ি যান মাঠে যান। এই বলেই নাকি ওই মেয়েটা জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেল। আর বোরকা পরা, মুখ আটকানো থাকার কারণে মেয়েটার চেহারা কিন্তু বড় মামা দেখতে পান নাই বলে জানান। উনি আর বেশি কিছু না ভেবে সোজা মাঠের দিকে দৌড়া দেয়া শুরু করেছেন। উনি যখন মাঠের কাছাকাছি আসছেন তখন এসে দেখে যে ওনার পরিবারের আরও অনেকেই দৌড়ে আসতেছে। উনি আবার জিজ্ঞেস, আরে তোমরা কোথায় যাচ্ছ? এরা আবার বলে অন্য কথা। এরা বলে যে আরে তুমি কোত্থেকে এরকম হন্তদন্ত হয়ে আসতেছ? উনি আবার বলেন যে এরকম একটা মেয়ে বলল। মামার কথা শুনে আবার বাড়ির অন্য সদস্যরা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে যে বলো কি? বাড়ির অন্য সদস্যরা বলছে যে ওনারা ঘরে বসেছিলেন, হঠাৎ করে একটা বোরকা পরা মুখ আটকানো মেয়ে এসে বলতেছে যে আপনারা এখানে বসে আছেন, আসিফ মাঠে পা ভেঙে পড়ে আছে আর আপনারা গল্প করতেছেন, যান যান তাড়াতাড়ি যান মাঠে যান। এই বলেই নাকি ওই মেয়েটা জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেল। আর বোরকা পরা, মুখ আটকানো থাকার কারণে মেয়েটার চেহারা কিন্তু বড় মামা দেখতে পান নাই বলে জানান। তারা একই সাথে আসছিল মাঠের দিকে, আর ওই সময় এদের সাথে দেখা হয়ে গেছে। যাই হোক, এরপর এই আসিফ ভাইকে ওখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আসিফ ভাইকে বলা হয় এই ঘটনা ঘটছে। উনি তো শুনে অবাক। তখন পরিবারের সদস্যরা কিছু বিষয় বুঝতে পারেন যে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এরপর একজন ডক্টর দেখানো হয়, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। পা ভাঙে নাই, কিন্তু কোনোভাবে পাটা ভালো হচ্ছে না। ভাঙেও নাই, মচকাও নাই, কিন্তু পা ভালো হচ্ছে না। এরপর পাশের গ্রামে একজন ভালো হুজুর আছে। মামা পরের দিন তাকে ডেকে নিয়ে আসেন। এরপর হুজুর এসে বলেন যে ভাই, আপনার ভাগিনার ঘাড়ে কিছু একটা আছে। আর এরপর ওই হুজুরও এই আসিফ ভাইকে জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি কি তাকে কখনো দেখেছো? উনি বলেন না তো, দেখি নাই। আসলে ওই যেই লঞ্চের ওই বিষয়টা, এই বিষয়টা উনি তখনও অতটা ক্লিয়ার ছিলেন না, যার কারণে উনি না বলে দিয়েছিলেন। আর বিষয়টা তখন কিছুটা আন্দাজ করতে পারলেও ওই হুজুরকে বলা ঠিক হবে কিনা এটা উনি বুঝতে পারছিলেন না। হুজুর তখন আর কিছু না বলে যখন চলে যাচ্ছিলেন, এরপর ওনার মামাকে, মানে আসিফ ভাইয়ের মামাকে বলেন যে ভাই, আপনি রাতের বেলা আমার সাথে একটু দেখা করেন, আপনার সাথে একটু কথা আছে। এরপর রাতের বেলা যখন মামা তার সাথে দেখা করেন তখন ওই হুজুর বলেন যে আমি আমার অনুগত কিছু জিনদের মাধ্যমে জানতে পেরেছি যে ওর সাথে একটা মহিলা জিনের আনাগোনা রয়েছে, তার নাম আয়না। কিন্তু ওর অন্য কোনো উদ্দেশ্য নেই, যেমন ওকে ওর দেশে নিয়ে যাওয়া, ওকে বিয়ে করা বা এরকম কোনো কিছু না। এমনিতে সে থাকে, ঘোরাফেরা করে, সে আপনার ভাগিনার কোনো ক্ষতি করবে না। তখন নাকি মামা জিজ্ঞেস করেছিল, আচ্ছা এই পরীটা কিভাবে ওর সাথে এলো? তো হুজুর বলেন সেটা তো জানা যাচ্ছে না, বা সেটা নাকি বলা নিষেধ করে দিয়েছে। কেন এসেছে, কিভাবে এসেছে, এটা নাকি বলা নিষেধ, ওই জিনেরাই নিষেধ করে দিয়েছে, যার কারণে এই বিষয়ে আর কোনো কথা বলা যাবে না। এই পরীটা ভালো নামাজ কালামি, এছাড়া অন্য কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। এরপর তো মামা বাড়িতে ফেরত আসেন। এই বিষয় নিয়ে আর কোনো ঝাড়ফুঁকো করানো হয় নাই, অন্য কোনো কিছু করাও হয় নাই। ওই রাত্রে উনি ঘুমিয়েছিলেন। হঠাৎ করে এই আসিফ ভাইয়ের ঘুম ভেঙে যায় কোনো শব্দের কারণে। উনি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় দেখেন যে একটা বোরখা পরা মেয়ে ওনার পায়ের কাছে বসে আছে। আর ওনার পা মানে আসলে ভাঙে নাই, মচকাও নাই, কিন্তু ভালো হচ্ছিল না, মানে ব্যথা কমে না। তো ওই জায়গায় মনে হচ্ছে যে কি যেন পড়ে ফু দিচ্ছে। মুখ আটকানো, চেহারা দেখতে পারে নাই উনি। এবং ওই অবস্থাতে ওনাকে বলছে যে ভয় পেও না আসিফ, আমি আয়না, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, তুমি ঘুমায় পড়ো, কাল সকালবেলা দেখবা তুমি ইনশাল্লাহ ঠিক হয়ে গেছো। পরদিন উনি দেখেন যে সত্যি উনি ভালো হয়ে গেছে। তবে ওই মেয়েটা নাকি ওই সময় বলেছিল যে তোমার পা ভালো হয়ে যাওয়ার পর কিছু গরিব মানুষকে খাইয়ে দিও সাদাকা হিসাবে। এরপরে নাকি ওই মেয়েটা হঠাৎ করে মিলিয়ে যায়।
সকালবেলা থেকেই উনি দেখেন যে ওনার পা আলহামদুলিল্লাহ প্রায় অনেকটাই ভালো হয়ে গিয়েছে। সামান্য একটু ব্যথা ছিল, ওতে কিছু না। ওরকম ব্যথা নিয়ে মানুষ হরহামেশাই দৌড়ঝাঁপ করতে পারে। আর রাতের বেলা কি হয়েছে এই বিষয়টা বলেন, যার ওসিয়ত কি ছিল, গরিব দুঃখীকে খাওয়াতে হবে। তো এটা পরিবারের সদস্যরা জানার পরেই সাথে সাথেই কিন্তু তারা এই কাজটি করেছিলেন। তো এরপরে ওনার সাথে আর কিছুই হয় নাই। এরপর অনেক দিন, অনেক বছর চলে গেছে, অনেকটা দিন চলে গেছে। 2013 সালের পরে এই আসিফ ভাই বিয়ে করেছেন। বিয়ের বছর খানিক পরে ওনার স্ত্রীর একটি ছেলে সন্তান হয়। ছেলে সন্তানের বয়স যখন 3 মাস, তখন ওনার ছেলেকে নিয়ে ওনারা ওনার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন, মানে আসিফ ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। সেই জায়গাটা হলো মিরপুর 10। তো রাত্রে যখন ওনারা ঘুমিয়েছিলেন, রাত আনুমানিক তখন 3টা কি 4টা হবে আর কি, হঠাৎ করে এই শাশুড়ি চিৎকার দিয়ে ওঠে, এই বাচ্চা কই, বাচ্চা কই। বাচ্চাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনারা মশারিটা নিয়ে ঘুমিয়েছিলেন, কারণ মশারির উপদ্রব খুব বেশি ছিল আর কি। তো সবাই তো বাচ্চাকে খুঁজছে, বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। এদিকে উনি কি করেছেন, মানে আসিফ ভাই যেই খাট থেকে বাচ্চা হারিয়ে গেছে, উনি ওখানে কি মনে করে আবার গিয়েছেন। মশারিটা উঁচু করে মশারির ভিতরে ঢুকে কি মনে করে উনি ভেতরে খুঁজছেন, অথচ ওখানে ওভাবে খুঁজে তো বাচ্চা পাওয়ার কথা না। অদ্ভুত ব্যাপার, উনি যে কি মনে করে খুঁজছেন উনি নিজেও বলতে পারে না। হঠাৎ করে চোখ যায়, মশারির তো 4টা কোণা থাকে, ওপরের দিকে এক কোণায়, মানে যেই জায়গায় দড়ি দিয়ে আরেকটা পাশে বা সুতা দিয়ে আরেকটা পাশে বেঁধে রাখা হয়েছে আর কি, 4 কোণায় বাঁধা থাকে। তো মনে হচ্ছে এইখানে মশারির দড়ি বা ওরকম মশারিরই একটা অংশ দিয়ে পায়ের সাথে পেঁচিয়ে কিছু একটা ঝুলিয়ে রাখা হয়েছে। উনি ভালো করে খেয়াল করেন, আরে এটা তো ওনার ছিলে। মশারির একটা কোণায় তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, অথচ তার ভারে মশারিটা কিন্তু ঝুঁকে পড়ে নাই। এই বাচ্চা এইভাবে এখানে কখন আসলো, কিভাবে আসলো? এতক্ষণ তো ছিল না। উনি চিৎকার দিয়েছেন, এই বাচ্চা পাওয়া গেছে, বাচ্চা পাওয়া গেছে। সবাই চলে আসছে সাথে সাথে, এসে দেখে এই অবস্থা। সবাই তো দেখে অবাক, এখানে বাচ্চা এইভাবে কিভাবে ঝুলে আছে, মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে, আর বাচ্চা একদম চুপচাপ, চোখ খুলে আছে, একদম চুপচাপ, কান্নাকাটিও করছে না। যখনই বাচ্চার মা বাচ্চাকে ধরেছে, তখনই বাচ্চা কান্নাকাটি করে উঠেছে আর কি। আর তখন মনে হলো যে ওর চোখ মুখ একদম নীল হয়ে যাচ্ছিল। সাথে সাথে ওখান থেকে নামিয়ে ছেলেকে নিয়ে ওই সময় ওই রাত্রের বেলায় মিরপুর 10 নম্বর ফকিরবাড়ি মসজিদে ওনারা যান। মসজিদটা বেশ বড় আর কি। পাশে হুজুরের ঘর ছিল, হুজুরকে ডেকে তোলেন। হুজুর ঘুম থেকে উঠে আসেন, সব কথা বলেন। হুজুর একটু ঝাড়ফুঁক করে দেন, পানি পড়া দিয়েন, ও কিছু না, নিয়ে যাও, কোনো সমস্যা না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর হুজুর বলে দেন আসিফ ভাইকে যে তোমার শ্বশুরকে একটু পাঠিয়ে দিও কালকে মাগরিবের নামাজের পর, আর তুমিও আইসো, এটা বলে দেন আসিফ ভাইকে। এরপর তো মাগরিবের নামাজের পর শ্বশুরের সাথে উনিও গিয়েছেন। হুজুর তাদেরকে একটা ঘরে ডেকে নিয়ে যান। তখন হুজুর বলেন যে গত রাত্রে একটি দুষ্টু জিন তোমার ছেলেকে ক্ষতি করার জন্য এসেছিল এবং নিয়েও গিয়েছিল। রহস্যজনকভাবে একটি পরহেজগার পরী এসে ওই জিনের হাত থেকে ওই ছেলেটাকে উদ্ধার করে এবং এরপর ওভাবে এসে পরীটা রেখে চলে যায়। এরপর আসিফ ভাই বলেন যে আপনি কি ওই পরীটার বিষয়ে কিছু জানতে পেরেছেন? তখন হুজুর একটু মুচকি হেসে বলে যে বাবারে, আমার কিছু জিন ছাত্র আছে, ওদের মাধ্যমে জানতে পারছি। ভয়ের কোনো কারণ নাই, কিন্তু পরীটা সম্পর্কে আর কোনো তথ্য তোমাকে দেয়া যাবে না। তুমি স্বাভাবিক জীবনযাপন করতেছো, এভাবেই করতে পারবা, ওটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু এই বিষয়ে খুব বেশি জানাজানি করার চেষ্টা করো না। তো এই ঘটনার সমাপ্তিটা এখানেই হয়। 2020 সালে আসিফ ভাইয়ের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ওনার এক ছেলে এক মেয়ে। ওনার ছেলে মেয়েকে দুজনকেই মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছেন। উনি ওনার সন্তানের জন্য দোয়া চেয়েছেন। আর ওনার জীবনে এই পরীর উপস্থিতির কারণে যেই ধরনের সমস্যাগুলো মানুষ ফেস করে বিবাহিত জীবনে বা অন্যান্য যে সমস্যাগুলো, আল্লাহর রহমতে উনি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন নাই এবং ওনার সাথে ওই ধরনের কোনো ঘটনাও ঘটে না, এই হাতে গোনা কয়েকটা বিষয় ছাড়া। আর কোনো ঘটনা ওনার সাথে ঘটে না, যার কারণে উনি 8-10টা স্বাভাবিক মানুষের মধ্যেই দিব্য জীবনযাপন করতে পারছেন, আলহামদুলিল্লাহ। তো এটি ছিল ঘটনা। তো আমরা দোয়া করি আপনার 2 সন্তানের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের একজন দায়ী হিসাবে কবুল করে নিন। এনারা প্রত্যেকে একজন দায়ী হিসাবে যেন তারা কাজ করতে পারে। আপনি যেই উদ্দেশ্যে তাদেরকে লেখাপড়া করাচ্ছেন, আপনার সেই উদ্দেশ্যকে আল্লাহ তাআলা কবুল করে নিন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। এখন যারা যুক্ত হয়েছেন, যারা পুরো ঘটনাটি শুনলেন, অবশ্যই তারা লাইক বাটনে প্রেস না করে কিন্তু যাবেন না।